এরপরে আমরা জানব মনোবিজ্ঞানে যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে মানুষের বিহেভিয়ারকে স্টাডি করার জন্য, সেই পদ্ধতিগুলো কি কি। এই বইতে একটা পদ্ধতির নাম উল্লেখ করা নেই, সেটা হলো অন্তর্দর্শন পদ্ধতি। আমি এই ভিডিওটাতে অন্তর্দর্শন পদ্ধতি নিয়ে ডেসক্রাইব করেছি, পড়িয়েছি তোমাদের। তো যারা যারা ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখে নিতে পারো। ছোট্ট করে বলে দিই অন্তর্দর্শন পদ্ধতিটা কী, কারণ এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসতে পারে। অন্তর্দর্শন পদ্ধতিটা প্রথম ব্যবহার করেছিলেন উইলহেম উন্ড। তিনি লাইপজিগ শহরে যে ল্যাবটা প্রথম স্থাপন করেছিলেন মনোবিজ্ঞানের, সেখানে প্রথম অন্তর্দর্শন পদ্ধতি ব্যবহার করতেন এবং সেই পদ্ধতি দিয়ে মানুষের মনের আকারকে বোঝার তিনি চেষ্টা করতেন। তিনি মনে করতেন আমরা মানুষের মনের আকার জানতে পারবো যদি আমরা বুঝতে পারি একজন মানুষের মনে কি চলছে। একজন মানুষের মনে কি চলছে সেটা একজন মানুষই বলতে পারবেন। তো সেটার কারণে অন্তর্দর্শন পদ্ধতির ব্যবহার তিনি করেছিলেন। অন্তর্দর্শন পদ্ধতি মানে হলো নিজের ভিতরে দেখা, নিজের মনে কি চলছে সেটাকে উপলব্ধি করা এবং সেটাকে বলা। অন্তর্দর্শন পদ্ধতি আমরা করে থাকি প্রায় সকলেই এবং প্রায় প্রত্যেক দিনই করে থাকি। অন্তর্দর্শন পদ্ধতি খুব একটা সায়েন্টিফিক নয়, তার কারণ হলো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের মনের মধ্যে কি চলছে সেটার প্রমাণ আমরা পাবো না কখনোই, কারণ মেজার করার জন্য কোনো মেশিন নেই। আর অন্তর্দর্শন পদ্ধতিটা কিন্তু কোয়ান্টিটেটিভ নয়, অর্থাৎ পরিমাণগত অ্যানালিসিস বা পরিমাণগত তথ্য আমরা পাই না, গুণগত তথ্য আমরা পেতে পারি অন্তর্দর্শন পদ্ধতির মাধ্যমে। এরপরে আমরা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে জানব। পর্যবেক্ষণ মানে হলো অপর ব্যক্তির আচরণকে ভালোভাবে দেখা, বোঝা এবং সেটাকে বিচার করা। অবজারভেশন মেথড আমরা গভীরভাবে যখন অন্য ব্যক্তির আচরণকে ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি। পর্যবেক্ষণ পদ্ধতির বেশ কিছু ধাপ আছে। প্রথমটি হলো নির্বাচন ও প্রত্যক্ষণ, অর্থাৎ প্রথমে আমরা নির্বাচন করব যে কাকে আমরা পর্যবেক্ষণ করতে চলেছি। নির্বাচন করার পর তাকে প্রত্যক্ষণ করব, তাকে আমরা দেখব, তবেই আমরা অবজার্ভ করতে পারবো একটা মানুষকে। তাহলে এটা হলো প্রথম ধাপ পর্যবেক্ষণ পদ্ধতির। দ্বিতীয় ধাপটি হলো নথিভুক্তকরণ, অর্থাৎ আমরা যখন কোনো একটা মানুষকে পর্যবেক্ষণ করছি সেই মানুষটার আচরণগুলোকে আমরা লিখব বা রেকর্ড করব। ভিডিও রেকর্ডিং হতে পারে, নিজে হাতে লিখে রেকর্ডিং হতে পারে, লিপিবদ্ধ করা, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা করে থাকি। এরপরে থার্ড যে স্টেপটি সেটা হলো বিশ্লেষণ ও ব্যাখ্যা করা, অর্থাৎ আমরা যে পর্যবেক্ষণ পদ্ধতিটা অবলম্বন করে যে তথ্যগুলো পেলাম সেটাকেই যখন আমরা এবার বিশ্লেষণ করব আর ব্যাখ্যা করব। এটা হচ্ছে প্রধান আর শেষতম ধাপ। এরপরে কি কি ধরনের পর্যবেক্ষণ হয় সেটা আমরা দেখব। এক হলো প্রাকৃতিক বা স্বাভাবিক পর্যবেক্ষণ, অর্থাৎ এখানে যে মানুষটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার বাস্তব জীবনে আমি স্বাভাবিক পরিস্থিতিকেই পর্যবেক্ষণ করছি, আমি কোনো সেখানে আর্টিফিশিয়াল এক্সপেরিমেন্ট করছি না। সে যেমন ন্যাচারাল ওয়েতে আছে আমরা তাকে তেমনভাবেই পর্যবেক্ষণ করছি। এটা হলো প্রাকৃতিক বা স্বাভাবিক পর্যবেক্ষণ। এরপরে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, এখানে আমরা নিয়ন্ত্রণ করছি। যে পর্যবেক্ষক সে বেশ কিছু পরিবেশগত উপাদানের পরিবর্তন করছেন, যেটার কারণে সে কন্ট্রোল করতে পারছে এই অবজারভেশন পদ্ধতিটাকে, বা কন্ট্রোলড ল্যাবরেটরি অবজারভেশনও এটাকে বলা হয়, যেহেতু এটা পরীক্ষাগারের মধ্যে করা হয়। এরপরে আরও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো বিনা অংশগ্রহণে পর্যবেক্ষণ, অর্থাৎ পর্যবেক্ষণ যাকে করা হচ্ছে সে জানেই না যে তাকে কেউ পর্যবেক্ষণ করছে। বিনা অংশগ্রহণে সে জানেই না যে তাকে একজন মানুষ অবজার্ভ করছেন।
এরপরে দ্বিতীয়ত হলো অংশগ্রহণে পর্যবেক্ষণ, অর্থাৎ এখানে মানুষটি অ্যাওয়্যার যে তাকে আমরা পর্যবেক্ষণ করছি। তাহলে এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি অংশগ্রহণের ক্ষেত্রে। এখানে টোটাল 4টে ভাগ দেওয়া আছে পর্যবেক্ষণের, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তোমরা এটা পড়বে। এরপরে আমরা দেখব পরীক্ষণ পদ্ধতি, অর্থাৎ এক্সপেরিমেন্টাল মেথড। পরীক্ষণ পদ্ধতির ল্যাটিন ভাষাটি হলো এক্সপেরিমেন্টাম, এখান থেকে এসেছে, এই শব্দটা থেকে, যার অর্থ হলো ট্রায়াল বা টেস্ট। এক্সপেরিমেন্ট পদ্ধতি কিভাবে করা হয়, কখন করা হয় এবং কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানব। এক্সপেরিমেন্ট মানেই জানবে সেখানে আমরা কারণ এবং ফলাফল দেখব। কাদের মধ্যে কারণ আর ফলাফল দেখব সেই বিস্তারিত আলোচনা করব। তারও আগে বলে রাখি, এক্সপেরিমেন্ট কিন্তু সবসময় ল্যাবের ভিতরে হয়, আর্টিফিশিয়ালি একটা সিচুয়েশানকে ক্রিয়েট করা হয়, তবে গিয়ে এক্সপেরিমেন্ট হয়। এক্সপেরিমেন্ট কখনোই কিন্তু ন্যাচারালিস্টিক অবজারভেশনের মতো হবে না, যে যার উপর আমরা করছি সে জানবে না তার উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সে জানবে, তাকে অ্যাওয়্যার করেই এক্সপেরিমেন্ট করা হবে এবং একটা আর্টিফিশিয়াল ল্যাবেই সবসময় এক্সপেরিমেন্ট হবে। এরপরে এক্সপেরিমেন্টে বেশ কিছু চল থাকে, তো সেই চল বা ভেরিয়েবলগুলো কী কী? প্রথম আমরা দেখব স্বাধীন চল। স্বাধীন চলটা কি? যাকে পরীক্ষক নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারছেন, বা সেই উদ্দীপকটা বা চলটার শক্তির পরিবর্তন ঘটাতে পারছেন নিজের ইচ্ছা অনুযায়ী। এটাকে আমরা বলবো স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট, দ্য এক্সপেরিমেন্টার ক্যান কন্ট্রোল দ্য ভেরিয়েবল। এরপরে হলো নির্ভরশীল চল, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নির্ভরশীল চলকে কখনোই কোনো এক্সপেরিমেন্টার নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারেন না। নির্ভরশীল চল সর্বদা স্বাধীন চলের ওপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, এই জিনিসটাকে মনে রাখবে। এরপরে হলো বহিরাগত চল। এটা কি? বহিরাগত চল আমাদের এক্সপেরিমেন্টের কোনো পার্ট নয়, কিন্তু যদি এই চলটা আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে ঢুকে পড়ে তাহলে আমাদের এক্সপেরিমেন্টটাকে হ্যাম্পার করে দিতে পারে। এই 3টে চলকেই একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝব। ধরো একজন এক্সপেরিমেন্ট করতে চাইছে কফি খেলে এনার্জি কতটা বাড়ে। এখানে যে এক্সপেরিমেন্টটা করতে চাইছে কফি আর এনার্জির মধ্যে, এখানের মধ্যে স্বাধীন চল কোনটা হবে, অর্থাৎ কোন ভেরিয়েবলটাকে, এই দুটো ভেরিয়েবল কফি অ্যান্ড এনার্জি, এই দুটো ভেরিয়েবলের মধ্যে এক্সপেরিমেন্টার কোন ভেরিয়েবলটাকে ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবে, এনার্জিটাকে নাকি কফিটাকে? অবভিয়াসলি কফিটাকে। আমরা অন্যের এনার্জিকে কিভাবে ডিরেক্টলি চেঞ্জ করতে পারবো? অন্য কারোর এনার্জিকে বা নিজের এনার্জিকে আমরা ডিরেক্টলি চেঞ্জ করে দিতে পারবো? ইট ইজ নট পসিবল। কিন্তু আমরা কফির পরিমাণটাকে নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। তাহলে কফি আমরা একটা গ্রুপকে দিচ্ছি 2 কাপ করে পার ডে, আর একটা গ্রুপকে কোনো কফি দিচ্ছি না। এরপরে আমরা দেখতে চাইছি যে গ্রুপটাকে আমরা কফি দিচ্ছি 2টো করে কাপ পার ডে, সেই গ্রুপটার এনার্জি কতটা পরিবর্তন ঘটছে যাকে কফি দিচ্ছি না সেই গ্রুপটার থেকে। এইভাবে আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো। তাহলে কফিটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর কফির ওপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে এনার্জি, তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হলো, বোঝা গেছে? আচ্ছা, এরপরে বহিরাগত চল কোনটা? ধরো আমরা দেখতে চাইছি কফি আর এনার্জির মধ্যে সম্পর্ক। এখানে আদার্স কোনো চল যেন এসে আমার এক্সপেরিমেন্টটাকে খারাপ না করে দেয়, সেই দিকেও একটা এক্সপেরিমেন্টারকে লক্ষ্য রাখতে হয়। যদি করে দেয় তাহলে এই কফি আর এনার্জি ছাড়া আর যা কিছু চল আছে সেই সমস্ত চলগুলো হলো বহিরাগত চল, যাকে কন্ট্রোল করে রাখতে হবে। যেমন এজ, বয়স। আমরা যদি একটা গ্রুপে অনেক
বয়স্ক লোকজনকে নিই আর একটা গ্রুপে আমরা যদি ভীষণ ইয়ং মানুষজনদেরকে নিই, তাহলে আমরা ইয়ংদের মধ্যেই দেখতে পাবো বেশি এনার্জি, তাদেরকে কফি কম দিই বা বেশি। আর যাদের আমরা 70 to 80 ইয়ার্সের যদি মানুষজনকে নিই আর একটা গ্রুপে, তাদের এনার্জি অটোমেটিক্যালি কম হবে। তাহলে এজটাকে যদি আমরা আগে থেকে কন্ট্রোল না করতে পারি, তাহলে এটা আমার এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে হ্যাম্পার করবে। এটা হলো বহিরাগত চল, এজটা। কারণ আমরা তো এটা দেখতে চাইছি না যে এজের জন্য কতটা এনার্জি কমছে বা বাড়ছে, আমরা দেখতে চাইছি কফি খেলে এনার্জি কমছে নাকি বাড়ছে। তাহলে এখানে এজটাকে আমাদের কন্ট্রোল করে রাখতে হবে, আমাদের একটা প্রপার এজ রেঞ্জ ফিট করতে হবে। আমরা ধরে নিলাম 18 to 25 ইয়ার্সের লোকজনকেই আমরা নেব, তাহলে আমরা কন্ট্রোল করে নিতে পারলাম এই বহিরাগত চলটাকে। তাহলে এটা আর বহিরাগত চল বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবল নেই এখন। তাহলে এক্সট্রেনিয়াস ভেরিয়েবল বা বহিরাগত চল কি, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। যদি এখনও না বুঝতে পারো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো, এখানে আমি আরও ডিটেলে ডেসক্রাইব করেছি। এরপরে আমরা দেখব নমুনা দল বা স্যাম্পল গ্রুপ কি। নমুনা দল বা স্যাম্পল গ্রুপ, আমি আগেই বললাম যে নমুনা দল আমরা চুজ করি একটা হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন থেকে বা জনসংখ্যা থেকে আমরা একটা ছোট্ট নমুনা দলকে চুজ করি যার ওপরে আমরা এক্সপেরিমেন্ট করছি। এই নমুনা দল দুটো রকমের হয় এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, একটা হলো পরীক্ষণ দল আর একটা হলো নিয়ন্ত্রিত দল। পরীক্ষণ দল কোনটা, যাদের ওপর আমরা এক্সপেরিমেন্টটা করছি। কফি আর এনার্জির এক্সাম্পলটাতে যে গ্রুপটাকে আমরা কফি দিলাম সেটা হলো পরীক্ষণ দল। নিয়ন্ত্রিত দল কোনটা, যাদেরকে আমরা কোনো রকম কফি দিচ্ছি না, অর্থাৎ যাদের ওপর আমরা স্বাধীন চলকে প্রয়োগ করছি না, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত দল। তাহলে নিয়ন্ত্রিত দলের প্রয়োজনীয়তাটা কোথায়? নিয়ন্ত্রিত দল রাখা অবশ্যই উচিত, কারণ তবেই আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। কফি যদি না দেওয়া হয় তাহলে এনার্জি কতটা থাকছে, আর কফি 2 কাপস পার ডে যদি কফি দেওয়া হয় তাহলে তার এনার্জি কতটা বাড়ছে, এইটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এটার কারণে কন্ট্রোল গ্রুপ বা নিয়ন্ত্রিত দলের কিন্তু প্রয়োজনীয়তা আছে। এরপরে আমরা দেখব কোরিলেশনাল রিসার্চ কি। কোরিলেশন মানে হলো দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কেমন, একটা যদি বাড়ে আর একটা কমবে, নাকি একটা যদি কমে আর একটা বাড়বে, এই জিনিসটা আমরা সহগতিমূলক গবেষণাতে দেখি। তাহলে এক্সপেরিমেন্টের সাথে সহগতির বা কোরিলেশনের ডিফারেন্স একটাই। সহগতিমূলক গবেষণাতেও কিন্তু চলের ব্যবহার থাকে, অর্থাৎ স্বাধীন চল, নির্ভরশীল চল, বহিরাগত চল থাকে, কিন্তু এক্সপেরিমেন্টে যেমন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ থাকছে, অর্থাৎ কারণ এবং ফলাফলের সম্পর্ক থাকছে, সহগতিমূলক গবেষণায় কিন্তু কারণ আর ফলাফলের সম্পর্ক থাকে না। এখানে দুটো চলের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝা হয়। যেমন যদি বয়স বাড়ে তার সাথে ম্যাচুরিটির সম্পর্ক কি, বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটি কি বাড়ে, এই জিনিসটা সম্পর্ক কেমন, তো এইটা হচ্ছে সহগতিমূলক গবেষণা। এখানে 3 রকমের আমরা সহগতি দেখতে পাই, একটা হলো পজিটিভ, নেগেটিভ আর 0 বা 0। ধনাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন কি, যেখানে দুটো ভেরিয়েবলই বাড়ছে বা দুটো ভেরিয়েবলই কমছে। এটা আমি ভীষণ ইজিভাবে মনে রাখার জন্য অ্যারো ইউজ করতে বলি। অর্থাৎ যখন ধনাত্মক সহগতি তখনই হবে যখন একটা ভেরিয়েবল বাড়ছে মানে অপর ভেরিয়েবলটাও বাড়বে। কফি বেশি খাওয়া মানে এনার্জিটাও বেশি হবে, দুটোই বাড়ছে। আবার একটা কমবে মানে আরেকটাও কমবে, অর্থাৎ এই যে দুটো চল বা দুটো অ্যারো, এদের মুখ কিন্তু সেম দিকে হবে, ডিরেকশন সেম দিকে হবে, তখন আমরা সেটাকে ধনাত্মক সহগতি বলবো। ঋণাত্মক সহগতি কি, একটা চল বাড়ছে মানে আর একটা চল কমবে, ঠিক তেমনভাবে একটা চল কমছে মানে আর একটা চল বাড়বে। এই রকম চল যখনই হবে তখন আমরা ঋণাত্মক সহগতিমূলক সম্পর্ক সেই দুটো চলের মধ্যে আছে আমরা সেটা বলতে পারি। যেমন
প্রচুর ফোন ইউজ করলে আমাদের সোশ্যাল রিলেশনশিপ খারাপ হয়। ফোন যত বেশি ইউজ করছি সোশ্যাল রিলেশনশিপ তত খারাপ হচ্ছে। দুটোর মধ্যে একটা ঋণাত্মক সহগতি দেখা যাচ্ছে। শূন্য সহগতি কি? দুটোর মধ্যে কোনো রিলেশনশিপই নেই, সেটাকে আমরা শূন্য সহগতি বলবো। যেমন আইকিউর সাথে হাইটের সম্পর্ক নেই, বা অ্যাকাডেমিক পারফরমেন্সের সাথে হাইটের সম্পর্ক নেই কোনো। এটা হলো শূন্য সহগতি বা জিরো কোরিলেশন। এই দুটো ভেরিয়েবলের মধ্যে আছে, কোনোই রিলেশনশিপ নেই। আরেকটা জিনিস এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সহগতির মান বা সহগতির গুণাঙ্ক যেটাকে বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট, তার মান কিন্তু -1.0 থেকে +1.0 মধ্যে হয়। এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট। এরপরে দেখব জরিপ পদ্ধতি বা সার্ভে রিসার্চ মেথড। এটা একটা সামাজিক গবেষণা যেখানে আমরা অনেকজন মানুষের একসাথে মতামত গ্রহণ করছি। এটা হচ্ছে জরিপ পদ্ধতি। তো জরিপ পদ্ধতিতে আমরা কি কি দেখতে পারি? একটা জনগোষ্ঠীর মনোভাব, মতামত, কোনো সামাজিক তথ্য বা তত্ত্ব, এই সমস্ত জিনিসপত্র আমরা জরিপ পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকি। জরিপ পদ্ধতি 3টে কৌশল ব্যবহার করে হতে পারে, আরও অনেক কৌশল ব্যবহার করা হয়। তার মধ্যে প্রধান 3টে হলো ব্যক্তিগত সাক্ষাৎকার, প্রশ্নপত্র আর টেলিফোনিক সাক্ষাৎকার। তো এই ভাবে আমরা সার্ভে করে জরিপ পদ্ধতির মাধ্যমে, জরিপ পদ্ধতি বা সার্ভের মাধ্যমে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষের থেকে ডেটা কালেক্ট বা উপাত্ত সংগ্রহ করতে পারি। এরপরে ইন্টারভিউ বা সাক্ষাৎকার পদ্ধতি। এখানে দুজন মানুষের মধ্যে মুখোমুখি যে মৌখিক প্রশ্ন উত্তর প্রক্রিয়া চলে তাকেই বেসিক্যালি সাক্ষাৎকার বলা হয়। দুজন মানুষ থাকেন এখানে, একজন হলেন সাক্ষাৎকার গ্রহীতা আর একজন হলেন সাক্ষাৎকার দাতা। সাক্ষাৎকার গ্রহীতাকে যিনি সাক্ষাৎকারটা নিচ্ছেন, সাক্ষাৎকার দাতাকে যে সাক্ষাৎকার দিচ্ছে। এই দুটো জিনিস আমরা দেখতে পাই ইন্টারভিউতে। ইন্টারভিউতে আর কি কি করা হয়? সাক্ষাৎকার দাতার দেহভঙ্গি, মুখমণ্ডলের অনুভূতির প্রকাশ, চোখের তাকানো, বিভিন্ন জিনিসকে পর্যবেক্ষণ করা হয়, যেটা কে করে? যে সাক্ষাৎকারটা গ্রহণ করছে। এখানে আমরা সোজাসুজি চলে যাব সাক্ষাৎকার পদ্ধতির প্রকারভেদে। সাক্ষাৎকার পদ্ধতিকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি দুটো দিক থেকে। একটা হলো পরিস্থিতিগত প্রয়োজন অনুযায়ী। এখানের 4টে ভাগ, যেমন আদর্শ বা সংগঠিত সাক্ষাৎকার। এখানে আগে থেকে প্রশ্ন রেডি থাকে, আগে থেকে প্ল্যান রেডি থাকে, সেটাকে আদর্শ বা সংগঠিত সাক্ষাৎকার বলছে। অনাদর্শ বা অসংগঠিত, এখানে কোনো রকম আগে থেকে প্রশ্নপত্র রেডি থাকে না, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি ইনস্ট্যান্ট ওখানেই বসে প্রশ্ন বানান। যে সাক্ষাৎকার দাতা তার আনসার থেকেই সাক্ষাৎকার গ্রহীতা একটা করে প্রশ্ন বানাতে শুরু করেন। পীড়নমূলক সাক্ষাৎকার কি? যেখানে মানুষটাকে প্রচুর স্ট্রেস দেওয়া হয়, অর্থাৎ সাক্ষাৎকার যে দিতে এসছে তাকে একটু স্ট্রেসফুল সিচুয়েশানে ফেলা হয় বা তাকে কোনো স্ট্রেসফুল ঘটনা বলা হয়, সেটাকে সে ডেসক্রাইব করে কিভাবে ওভারকাম করবে। এরপরে সমগ্র সাক্ষাৎকার, এটাকে বলা হচ্ছে এক্সস্টেড ইন্টারভিউ। এখানে সাক্ষাৎকার দাতাকে পুরোপুরিভাবে এক্সস্টেড ফিল করানো হয় এবং দেখা হয় সেই পরিস্থিতিতেও সে কতটা শান্ত থেকে সাক্ষাৎকার গ্রহীতাকে আনসার বা রেসপন্স দিচ্ছে। এরপরে সংখ্যাগতভাবে আমরা সাক্ষাৎকার পদ্ধতিকে ভাগ করতে পারি, সংখ্যাগত বা সাক্ষাৎকার দাতা সাক্ষাৎকার গ্রহীতার সংখ্যা অনুযায়ী। একটা হলো ব্যক্তি ব্যক্তি, যেখানে অনেকজন সাক্ষাৎকার গ্রহীতা থাকেন এবং অনেকজন সাক্ষাৎকার দাতা থাকেন। আর একটা হলো ব্যক্তি গোষ্ঠী, এখানে সাক্ষাৎকার গ্রহীতা যিনি থাকেন তিনি একজন থাকেন, সাক্ষাৎকার দাতা যিনি থাকেন তিনি থাকেন গোষ্ঠীতে, গ্রুপে। গোষ্ঠী ব্যক্তি, সাক্ষাৎকার গ্রহীতা অনেকজন থাকেন আর দাতা থাকেন একজন। গোষ্ঠী আর গোষ্ঠী, এটা হলো সাক্ষাৎকার গ্রহীতাও এখানে প্রচুর, সাক্ষাৎকার দাতাও এখানে অনেক। এরপরে আমরা দেখব ঘটনানুধ্যান পদ্ধতি বা কেস স্টাডি মেথড। এই মেথডটি প্রথম শুরু করেন সমাজতাত্ত্বিক
ফ্রেডরিক লে প্লে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আসবে। ও ঘটনা অনুধ্যান পদ্ধতি বা কেস স্টাডি মেথডকে সিগমন্ড ফ্রয়েড ভীষণভাবে ইউজ করতেন। এই দুটো আনসারকে কিন্তু উলটপালট করে দেবে না। ঘটনা অনুধ্যান পদ্ধতি প্রথম কে ব্যবহার করে যদি বলা হয়, তাহলে সেটার আনসার কিন্তু ফ্রেডরিক লে প্লে হবে। আর যদি বলা হয় যে কে বেশি ইউজ করতেন এই পদ্ধতিটার, ব্যাপক ব্যবহার করতেন, সেটার কিন্তু আনসার হবে সিগমন্ড ফ্রয়েড। সিগমন্ড ফ্রয়েড আরও দুটো পদ্ধতি ইউজ করতেন, একটা হলো ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক বা বাংলায় যেটাকে বলা হয় মুক্ত অনুষঙ্গ, আর একটা হলো ড্রিম অ্যানালিসিস। ঘটনা অনুধ্যান পদ্ধতিতে কি করা হয়, একটা মানুষের পুরনো পাস্ট লাইফ সম্পর্কে জানা হয়, তার ইন্টারভিউ নেওয়া হয়, নিয়ে তার লাইফে ছোটোবেলায় কী কী ঘটেছে বা পাস্টে তার সাথে কী কী ঘটেছে সেটার সম্পর্কে জানা হয়। এরপরে মনোবৈজ্ঞানিক অভিক্ষা বা সাইকোলজিক্যাল টেস্টিং। এখানে বেশ কিছু মনোবৈজ্ঞানিকদের মতামত আমি মার্ক করে দিয়েছি, এই মতামতগুলো পড়বে। এগুলো থেকে কোয়েশ্চেন দিতেই পারে, যে একটা কোনো লাইন তুলে দিয়ে দিতে পারে এটি কে বলেছেন, তো তখন কিন্তু তোমাদের নামগুলোর সাথে লাইনগুলোও মনে রাখতে হবে, এটা দেখে নেবে এখান থেকে। মনোবৈজ্ঞানিক অভিক্ষা কেন ব্যবহার করা হয়, আমরা যদি কোনো একটা মানুষের এবিলিটিকে পরিমাণ দিয়ে বুঝতে চাই, তখন আমরা মনোবৈজ্ঞানিক অভিক্ষার ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলি একটি মানুষ ভীষণ বুদ্ধিমান, এবার এটা বলা মানে কি মানুষটার বুদ্ধি কতটা সেটা আমরা বলতে পারছি না, সেটার কারণেই আমরা সাইকোলজিক্যাল টেস্টকে ব্যবহার করে থাকি, যেখানে আমরা সেই মানুষটার বুদ্ধিটাকে পরিমাপ করতে পারবো। বুদ্ধি ছাড়া আর কি কি পরিমাপ করা যায়, আগ্রহ পরিমাপ করা যায়, সামর্থ্য অর্থাৎ এবিলিটি, প্রবণতা অর্থাৎ অ্যাপটিটিউড, আর ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি। এছাড়াও আরও অনেক কিছু পরিমাপ করা যায় সাইকোলজি টেস্টিংয়ের মাধ্যমে, সেগুলো আমরা ধীরে ধীরে জানব। এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দিতে পারে, ভাষামূলক অভিক্ষার নাম, সেটা হবে আর্মি আলফা আর বিনে সাইমন বুদ্ধি অভিক্ষা, আর ভাষাবিহীন আর্মি বিটা বুদ্ধি অভিক্ষা। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনে দিতেই পারে। ভাষামূলক অভিক্ষার নাম কি বা ভার্বাল টেস্ট আর্মি আলফা, ভাষাবিহীন হচ্ছে আর্মি বিটা বুদ্ধি অভিক্ষা। এছাড়া সম্পাদনী অভিক্ষা বা পারফরমেন্স টেস্টের নামগুলোও জেনে যাবে, আলেকজান্ডার পাস অলং টেস্ট, ডিয়ারবর্ন অভিক্ষা, আর ছবি সম্পূর্ণকরণ অভিক্ষা। আর এখানে যেটা ইম্পর্টেন্ট গতি অভিক্ষা নাম, সেটা হলো করণিক প্রবণতার অভিক্ষা। গতি অভিক্ষা কী জিনিস, যেখানে আমরা অভিক্ষাটা নিচ্ছি এবং যার ওপর নিচ্ছি তাকে আমরা টাইম দিয়ে দিই যে এতর মধ্যে তোমাকে শেষ করতে হবে কোয়েশ্চেনগুলো, তো এটা হচ্ছে গতি অভিক্ষা বা স্পিড টেস্ট, একটা সময় ধার্য করা থাকে। শক্তি অভিক্ষা কি, যেখানে কোনো সময় নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা লেভেল যত বাড়বে তত ডিফিকাল্টিটাও বাড়তে থাকবে, কোয়েশ্চেনের ডিফিকাল্টি, তো এটা হচ্ছে শক্তি অভিক্ষা। তার দুটো এক্সাম্পল পড়ে যাবে, বিনে সাইমন বুদ্ধি অভিক্ষা, ওয়েসলার বুদ্ধি অভিক্ষা। এখানের মধ্যে ব্যক্তিত্বের অভিক্ষার ব্যাপারেও জেনে যাবে, মিনেসোটা বহুমুখী ব্যক্তিসত্তার অভিক্ষা একটা, যেটা শর্ট ফর্ম হলো MMPI, গিলফার্ড জিমারম্যানের মেজাজ সমীক্ষা, রসার্ক ইঙ্ক ব্লট টেস্ট বা রসার্কের কালিছাপ প্রতিফলন অভিক্ষা, এটা কিন্তু একটা প্রতিফলন অভিক্ষা। আরও একটি প্রতিফলন অভিক্ষা আছে যার নাম হলো TAT, থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, এইটাও মনে রেখো। এরপরে আমরা আসি থার্ড ইউনিটে, মানব আচরণের জৈবিক ভিত্তি। এখানের মধ্যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করব। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিতে পারে, মানুষের দেহের ওজনের মধ্যে গড় শতকরা কত ভাগ মস্তিষ্কের ওজন, এটার আনসার হবে 2.35 ভাগ। আমরা এখানে দেখব নিউরনের গঠন। তার আগে এখানের একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, ব্যক্তির স্নায়ুতন্ত্রে প্রায় 12 মিলিয়ন বা 1,20,00,000 কাছাকাছি নিউরনের সংখ্যা দেখতে পাওয়া যায়। দিস ইজ ইম্পর্ট্যান্ট। নিউরনকে দেখতে কিছুটা এরকম হয়, আরও অনেক রকমের দেখতে নিউরন হয়, বাট এটাও এক রকমের নিউরন। তো এখানের মধ্যে প্রথম যে অংশটা, এটাকে বলা হয় কোষ দেহ।
বা সোমা, এই অংশটিকে বলা হয় কোষ দেহ বা সোমা। এরপরে যে অংশগুলি থাকে তার মধ্যে ইম্পর্ট্যান্ট হলো নিউক্লিয়াস, যেটা একদম মিডিলে অবস্থিত কোষে, গোল মতো অংশ যেটি কোষকে সজীব রাখতে সাহায্য করে। এছাড়াও আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কোষের। নিজল দানা দেখতে পাওয়া যায়। আর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অংশগুলো যেগুলো কোষ দেহ থেকে নির্গত হয়েছে এগুলোকে বলা হয় ডেনড্রন। এছাড়াও গলগি বস্তু দেখতে পাওয়া যায় নিউরনের কোষ দেহতে। এরপরে যে অংশটা এই লম্বা লেজের মতো নির্গত হয়েছে এটাকে বলা হয় অ্যাক্সন। আর অ্যাক্সন যেখান থেকে স্টার্ট হচ্ছে আর কোষ দেহ যেখানে শেষ হচ্ছে সেখানে একটা বাটনের মতো অংশ থাকে দুটো, এটাকে বলা হয় অ্যাক্সন হিলক। অ্যাক্সনের মধ্যে কিছু কিছু অংশ থাকে, যেমন অ্যাক্সনের দুপাশে এই যে উঁচু অংশগুলো এটাকে বলা হয় মাইলিন শিথ। মাইলিন শিথের কাজ কি? নিউরনকে পুষ্টি প্রদান করা আর নিউরনকে সজীব রাখা। মাইলিন শিথের মিডিলে যে গোল গোল অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলোর নাম হলো সোয়ান সেল বা সোয়ান কোষ। এগুলোই আসলে মাইলিন শিথকে প্রডিউস করতে হেল্প করে। এরপরে মাইলিন শিথেরই মিডিলে যে অংশগুলো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোডস অফ র্যানভিয়ার। নোডস অফ র্যানভিয়ার কী করে? এই যে কোষ থেকে যে ইনফরমেশনগুলো আসছে সেই উদ্দীপনাগুলোকে স্পিড আপ করতে হেল্প করে, অর্থাৎ উদ্দীপনাগুলো ভীষণ তাড়াতাড়ি জাম্প করে করে অন্য অপর নিউরনে চলে যেতে পারে, সেই দিকে হেল্প করে। এরকম জাম্প করে করে অন্য নিউরনে যায়। অন্য নিউরনে যাবে কোথা থেকে? এই যে প্রান্তবুরুষ, যেটা অ্যাক্সনেরই একদম শেষে অবস্থিত, এটাকে প্রান্তবুরুষ বলে। এখান থেকে কোয়েশ্চেন যেটা আসতে পারে, এই যে অংশগুলোর ব্যাপারে তো অবশ্যই জানবে, এছাড়াও ডেনড্রন ইনফরমেশন বা উদ্দীপনাকে রিসিভ করে, গ্রহণ করে, আর অ্যাক্সন কিংবা প্রান্তবুরুষ উদ্দীপনাকে প্রেরণ করে। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। এরপরে আমরা দেখব নিউরনের শ্রেণীবিভাগ। নিউরনকে যেমন আমি বললাম যে অনেক রকমের দেখতে হয়, তো আমরা গঠনগতভাবে আর কার্যগতভাবে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি নিউরনকে। ফার্স্ট যদি আমরা গঠনগতভাবে দেখতে যাই তাহলে নিউরনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো এক শাখা সমন্বিত নিউরন, দেখতে কিছুটা এরকম হয়। এখানে একটি শাখা থাকে, কোনো রকম ডেনড্রন দেখতে পাওয়া যাচ্ছে না এই নিউরনটাতে। এক শাখা সমন্বিত নিউরন বেসিক্যালি দেখতে পাওয়া যায় অমেরুদণ্ডী প্রাণী দেহে, পতঙ্গ ইত্যাদির দেহে এই কিন্তু এক শাখা সমন্বিত নিউরনকে দেখতে পাই আমরা। এরপরে দ্বিশাখা সমন্বিত নিউরন, যেটাকে দেখতে কিছুটা এরকম হয়, এটার কিন্তু দুটো শাখা আছে, তাই জন্য এটার নাম দ্বিশাখা। এই নিউরনগুলোকে চোখের অক্ষিপটে, নাসিকা গহ্বরের উপরিতলে এবং অন্তঃকর্ণে দেখতে পাওয়া যায়। এগুলো ইনফরমেশনকে দ্রুত রিসিভ করতে পারে সেটার কারণে। এরপরে বহু শাখা সমন্বিত নিউরন, ফাইনালি যে নিউরনটাকে আমরা প্রত্যেকটা বইয়েতে দেখতে পাই, কিছুটা এরকম দেখতে হয় নিউরন, সেটাকে বলা হচ্ছে বহু শাখা সমন্বিত নিউরন। এই নিউরনগুলো মস্তিষ্কের আবরণ অঞ্চলে আর সুষুম্নার কাণ্ডে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা দেখব কার্যগতভাবে আমরা নিউরনকে কটা ভাগে ভাগ করতে পারি। এটাও তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো অন্তর্মুখী নিউরন বা অ্যাফারেন্ট নিউরন। এটা কি করছে? ইনফরমেশনকে ব্রেন অবধি নিয়ে যাচ্ছে, অ্যাফারেন্ট। আর ইফারেন্ট নিউরন বা আজ্ঞাবহ নিউরন, এটা ইনফরমেশনকে ব্রেন থেকে বডিতে বা বিভিন্ন মাসল গ্ল্যান্ডে নিয়ে আসছে, এটাকে বলা হচ্ছে শক্তিমূলক বা আজ্ঞাবহ নিউরন। সংযোজক বা সংযোগী নিউরন কি? এটা বেসিক্যালি নিউরন এর মধ্যে এই যে অন্তর্মুখী আর বহির্মুখী নিউরন আছে, এই দুটো নিউরনের মধ্যে যোগাযোগ স্থাপন করছে সংযোজক নিউরন।
এই নিউরনগুলোর অবস্থান মূলত সুষুম্না কাণ্ডে। এরপরে আমরা স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগের ব্যাপারে জানব। স্নায়ুতন্ত্রকে মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হলো প্রান্তবর্তী স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মস্তিষ্কের তিনটে ভাগ, একটা হলো অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এগুলো ডিটেলে পড়ব। প্রান্তীয় বা প্রান্তবর্তী স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটারও দুটো ভাগ, একটা হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আর একটা হলো দেহজ স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অর্থাৎ অটোনমাস নার্ভাস সিস্টেম, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়। যেমন হচ্ছে এটার আন্ডারে পড়বে সিম্প্যাথেটিক বা সমবেদী স্নায়ুতন্ত্র আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক বা পরাসমবেদী স্নায়ুতন্ত্র। দেহজ স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো ভাগ, একটা হলো করটিক স্নায়ু আর একটা হলো সুষুম্নীয় স্নায়ু। এখানের মধ্যে সমবেদী আর পরাসমবেদী স্নায়ুতন্ত্র কি সেটা আমরা দেখব। সমবেদী তন্ত্রের কাজ আর পরাসমবেদী তন্ত্রের কাজ কি কি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, তো এটা ইনভলেন্টারি আমাদের অ্যাকশনস, যেগুলো আমাদের শরীরের ভিতরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। যেমন সমবেদী তন্ত্রের কাজ হলো হৃৎস্পন্দনের হারকে বৃদ্ধি করা। একটা জিনিস মনে রাখবে, সমবেদী তন্ত্র তখনই কাজ করে যখন আমরা একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, কোনো থ্রেটনিং সিচুয়েশন, তখন আমাদের সমবেদী তন্ত্রের কাজ চালু হয়। তার মধ্যে কাজ কি কি হবে, সেখানে কোনো একটা ভয়ের সিচুয়েশানে আছি, স্ট্রেসফুল সিচুয়েশানে আছি, সেখানে অবশ্যই আমাদের হৃৎস্পন্দনের হার বৃদ্ধি পাবে, ফুসফুসের প্রসারণ ঘটবে, লালা নিঃসরণ হ্রাস করবে, অর্থাৎ আমাদের মুখ শুকিয়ে যায় যেটা ভয়ে হয়, আন্তরিক রস ক্ষরণ হ্রাস হবে, অর্থাৎ আমাদের পরিপাকে বাধা দেখা যাবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করবে না, পাকস্থলীর বিচলন ও পেশির টান হ্রাস করবে, অগ্নাশয় রস ক্ষরণ হ্রাস হবে, আর অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশে ক্ষরণে সহায়তা করবে। তো এই বেশ কয়েকটা কাজ সমবেদী তন্ত্রের। এরপর পরাসমবেদীটা কি? পরাসমবেদী যখন আমরা রেস্ট নিচ্ছি, সেই সময় আমাদের বডিতে যা যা অ্যাক্টিভিটি হয় সেটা পরাসমবেদীর কাজ। তো এটা রেস্ট হিসেবে মনে রাখতে পারো। আর সমবেদী তন্ত্রের কাজকে আমরা ফাইট অর ফ্লাইট হিসেবে মনে রাখতে পারি। ফাইট অর ফ্লাইটটা কি? যখন আমরা কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশানে পড়ি, সেই সিচুয়েশানটাকে আমরা ইদার ওভারকাম করার চেষ্টা করি, অর্থাৎ ফাইট করি সিচুয়েশানটার সাথে, অর আমরা সেখান থেকে ফ্লাইট করে যাই, অর্থাৎ পালিয়ে যেতে চাই। তো সমবেদী তন্ত্রের কাজ তখনই হয় যখন আমরা স্ট্রেসফুল সিচুয়েশানে পড়ি। পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কাজ তাহলে কি কি হবে? হৃৎস্পন্দনের হারকে হ্রাস করে, হ্রাস ঠিক নয়, স্বাভাবিক করে, ফুসফুসের সংকোচনের সাহায্য করে, লালাক্ষরণ বৃদ্ধি করে, আন্তরিক রসক্ষরণ বৃদ্ধি করে, কারণ রেস্ট নিলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও ঠিকঠাকভাবে কাজ করবে আমরা যদি রিল্যাক্স সিচুয়েশানে থাকি, পাকস্থলীর বিচলন ও পেশি টান বৃদ্ধি করে, অগ্নাশয়ের রসক্ষরণ বৃদ্ধি করে, অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অংশের ক্ষরণ প্রতিহত করে। এরপরে আমরা দেখব কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পড়ছে। একটা হলো মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মস্তিষ্কর অংশগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনকে দেখতে কিছুটা এরকম হয়। এটার কি কি ভাগ আছে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেগুলোর বিষয়ে জানব। আমাদের মস্তিষ্ককে যদি দেখতে চাই তাহলে মেন পার্ট এখানের মধ্যে পড়বে লিম্বিক তন্ত্র বা লিম্বিক সিস্টেম, যেটার কাজ হলো আমাদের ইমোশনকে কন্ট্রোল করা, অর্থাৎ আবেগ। এরপরে মস্তিষ্ক কাণ্ড বা ব্রেন স্টেম, যেটা আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডের সাথে মস্তিষ্ককে জুড়ে রেখেছে। আর লঘু মস্তিষ্ক, যেটা হলো সেরিবেলাম। লঘু মস্তিষ্কের কাজও আমরা জানবো। লঘু মস্তিষ্ক বেসিক্যালি ব্যালেন্স মেনটেন করে, আমাদের বডির ব্যালেন্স।
মস্তিষ্কের গঠন যদি আমরা দেখতে চাই তাহলে প্রধান তিনটে অংশ আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের ভাগ কী কী? এখানের মধ্যে যে চারটি প্রধান অংশ আছে সেগুলো হলো গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর লিম্বিক তন্ত্র বা লিম্বিক সিস্টেম। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্স সেটা কী জিনিস? গুরু মস্তিষ্কের গভীর অনুদৈর্ঘ্য খাঁজ বাম বা ডান গোলার্ধে বিভক্ত করে, যে দুটো হেমিস্ফিয়ারে আমরা বিভক্ত করতে পারি আমাদের ব্রেনকে। তো এই হেমিস্ফিয়ার দুটোকে কানেক্টেড রেখেছে কে? কর্পাস ক্যালোসাম। অর্থাৎ হিউম্যান ব্রেনকে যদি আমরা ড্র করি, উপর থেকে যদি আমরা হিউম্যান ব্রেনকে দেখি তাহলে দেখতে কিছুটা এই রকম হয়। এই যে মিডিলের ফাঁকা অংশটা, যেটা দুটো মস্তিষ্ককে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করছে, তার মিডিলের যে অংশটা এটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। গুরু মস্তিষ্ক যে কাজগুলো করে সেগুলো বেসিক্যালি হিউম্যানদের হায়ার অর্ডার ফাংশনিংগুলোকে মেনটেন করে। হায়ার অর্ডার ফাংশনিং মানে কি? আমাদের প্রতিদিনের যে সমস্ত কাজগুলো আমাদেরকে মানুষ বানায় বা হিউম্যান বানায়, অন্যান্য প্রাণীদের থেকে একটু উন্নত মানের জীব বানায়, সেই সমস্ত কাজগুলো আমাদের গুরু মস্তিষ্ক করে থাকে। তার মধ্যে কি কি কাজ? যেমন মনোযোগ, প্রত্যক্ষণ, শিখন, স্মৃতি, ভাষাগত প্রকাশ, যৌক্তিকতা বা যুক্তি দেওয়া, সমস্যা সমাধান, এই সমস্ত জিনিসপত্র আমরা যে চিন্তা ভাবনা করতে পারি এটা কিন্তু গুরু মস্তিষ্কর জন্য আমরা করতে পারি। তো এগুলো আমাদের জ্ঞানমূলক কার্য বা হায়ার কগনিটিভ ফাংশনসে হেল্প করে। এরপরে আমরা দেখব গুরু মস্তিষ্কটি এক প্রকার ধূসর বস্তুর আবরণ দ্বারা আবৃত থাকে, এটাকে বলা হয় মস্তিষ্ক আবরণ বা সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সের ভিতরে তিনটে অংশ রয়েছে, একটা হলো সংবেদন অঞ্চল, শক্তি অঞ্চল আর সমন্বয় অঞ্চল। এই অঞ্চলগুলো কি কি? সংবেদন অঞ্চল আমাদের প্রত্যক্ষণ, অনুভূতি, ঐচ্ছিক ক্রিয়া এই প্রভৃতি কাজ করতে হেল্প করে। আর চেষ্টীয় বা শক্তি অঞ্চল আমাদের হাঁটাচলা করতে হেল্প করে, অঙ্গ সঞ্চালন, ভাষার মৌখিক প্রকাশ প্রভৃতি সম্পন্ন করতে হেল্প করে। সমন্বয় অঞ্চল দ্বারা শিখন, স্মৃতি, চিন্তন, যৌক্তিকতা প্রভৃতি সম্পন্ন হয়। গুরু মস্তিষ্কের প্রধান দুটো খাঁজ, তার নামগুলোকে মনে রাখতে হবে। একটা হলো রোল্যান্ডো খাঁজ আর একটা হলো সিলভিয়াস খাঁজ। এই দুটো খাঁজকে কিন্তু মনে রাখতে হবে। রোল্যান্ডো খাঁজকে কেন্দ্রীয় খাঁজ বা ফাটলও বলা হয়। এই দুটো খাঁজই আমাদের মস্তিষ্ককে, গুরু মস্তিষ্ককে দুটো গোলার্ধে ভাগ করেছে, বাম আর ডান গোলার্ধে। তো এই দুটো গোলার্ধের মধ্যে ভাগের মধ্যে আমরা দেখতে পাবো চারটে লোবকে। একটা হলো সম্মুখ ভাগ, যেটাকে বলা হয় ফ্রন্টাল লোব, মধ্যভাগ যেটাকে বলে প্যারাইটাল লোব, পশ্চাৎ ভাগ যেটা হলো অক্সিপিটাল লোব, নিম্নভাগ বা রগ অঞ্চল যেটা হলো টেম্পোরাল লোব।